আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে তার বাফার দ্রবণ অংশটা সেটা নিয়ে আলোচনা করব। তো সেটা নিয়ে আলোচনা করার আগে আমাদের অল্প টুকটাক কিছু জিনিস জেনে নেওয়া খুব জরুরি। বাফার দ্রবণের যে কোশ্চেন সেটা শুধুমাত্র বাফার দ্রবণ রিলেটেড কোশ্চেন হয় না, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার জাতীয় কোশ্চেন হয়, যেটা হচ্ছে আমাদের পিএইচ অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দিয়ে হিসাবটা করা হয়। তাহলে আমরা প্রথমে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা শিখে নিব। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, যেটা ফান্ডামেন্টাল সূত্র হচ্ছে আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ বাই সি অথবা রুট ওভার কে বি বাই সি। এটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ফান্ডামেন্টাল যে সূত্রটা সেটা। এখানে আলফা হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। আলফা কি জিনিস? আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। কে এ, কে কে বলা হয় দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এটাকে কি বলা হয়? দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কে বি, এটাকে বলা হয় দুর্বল ক্ষারের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে? আর সি হচ্ছে ঘনমাত্রা, যেটা আমার দেওয়া থাকবে। সি হচ্ছে কি? ঘনমাত্রা। এটা আমাকে কি করবে? দেওয়া থাকবে। এবার আসি আমরা দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার এগুলা প্রথমে চিনবো এবং সেটার সাথে রিলেটেড যে ফর্মুলা গুলো আছে শিখে নিব। আসি প্রথমে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড স্যার কিভাবে চিনবো? ঠিক আছে, চিনার উপায়। দুর্বল অ্যাসিড চেনার বেশ তিনটা উপায় আছে মূলত। উদ্দীপক দেখে আর কি, আমরা উদ্দীপক দেখে কিভাবে চিনবো। হয়তো অ্যাসিডটা হবে জৈব অ্যাসিড, অথবা অ্যাসিডে উদ্দীপকে আলফা অথবা কে থাকবে। আমাদের যে অ্যাসিডের দ্রবণটা, অ্যাসিডের দ্রবণে হয় সি ডাবল এইচ থাকবে অ্যাসিডের মাঝে, অথবা আলফা এর মান দেওয়া থাকবে, অথবা কে এর মান দেওয়া থাকবে। সেটা দেখে আমরা কি বুঝতে পারবো অ্যাসিডটা একটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের জন্য কোশ্চেন যেগুলো হতে পারে, অ্যাসিড যেহেতু প্রথমেই তার কোশ্চেন পিএইচ, সরি প্রথমে আমি পিএইচ না, প্রথমে আমি দেখাচ্ছি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করার জন্য হয় আলফা সি করবো, অথবা আমরা করব রুট ওভার কে ইন্টু সি। তারপর আসি ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা কিভাবে বের করবো? 10 ইনভার্স 14, এটা হচ্ছে পানির আয়নিক গুণফল, এটাকে আমি ভাগ করবো আলফা সি দ্বারা, অথবা 10 ইনভার্স 14 এটাকে ভাগ করবো রুট ওভার কে ইন্টু সি দ্বারা। এবার আসি আমার কাছে যদি পিএইচ জানতে চাওয়া হয়, পিএইচ সমান সমান আমরা জানি কত? মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা যেহেতু আলফা সি, তাহলে আলফা সি অথবা মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা কত? রুট ওভার কে ইন্টু সি। এটাকে লিখে যাবে রুট ওভার কে ইন্টু সি। এটা হচ্ছে পিএইচ বের করার ফর্মুলা। যদি আমাদের পিওএইচ জানতে চায়, যদিও এটা খুব রেয়ার যে পিওএইচ জানতে চাবে, তাহলে 14 থেকে আমি পিএইচ এর মানটা মাইনাস করে দিব। তাহলে কি হবে? দুর্বল অ্যাসিডের জন্য আমি পিওএইচ বের করতে পারবো। অ্যাসিডের জন্য সরাসরি পিওএইচ বা সরাসরি ওএইচ পাওয়া যায় না, এভাবে বাইপাস করে বের করতে হয়। এটা গেল অ্যাসিডের জন্য সূত্র। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো, না লিখলে একটু পজ করে লিখে নিও। দুর্বল অ্যাসিড গেল, এবার আসি দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার কিভাবে চিনবো? উদ্দীপকে আমার আলফা অথবা কেবি দেওয়া থাকবে। উদ্দীপকে আমার যে কোনো একটা মানে ক্ষারের দ্রবণে আলফা এর মান দেওয়া থাকবে, অথবা কি দেওয়া থাকবে? কেবি দেওয়া থাকবে। ক্ষারের দ্রবণ কিভাবে চিনবো যে দ্রবণটা ক্ষার? যদি UH থাকে, শুধুমাত্র OH থাকে, সেটা কি হবে? একটা ক্ষারের দ্রবণ। এবার আসি তার জন্য আমি যেহেতু ক্ষারে OH থাকে, তাহলে OH এর ঘনমাত্রা কিভাবে বের করবো? আলফা সি অথবা রুট ওভার কে এর জায়গায় হয়ে যাবে কে বি ইন্টু সি। তাহলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কিভাবে বের করবো?
পানির আয়নিক গুণফল মানে tan ইনভার্স 14 সেটাকে ভাগ করবো আলফা সি দ্বারা, অথবা পানির আয়নিক গুণফল tan ইনভার্স 14 সেটাকে ভাগ করবো √kb ইনটু সি দ্বারা। এবার আসি, যেহেতু এটা ক্ষারের জন্য সরাসরি পিএইচ পাওয়া যায় না, আগে বের করতে হবে পিওএইচ। তাহলে পিওএইচ এর ফর্মুলা হচ্ছে -log OH মাইনাস আয়নের ঘনমাত্রা, কারণ OH এর ঘনমাত্রা কত, আলফা সি, তাহলে -log আলফা সি, অথবা পাইছি কত, √kb ইনটু সি, তাহলে -log √kb ইনটু সি। পিওএইচ পাওয়ার পর আমাকে বলতে পারে কি পিএইচ নির্ণয় করতে, তাহলে পিএইচ সমান কত হবে, 14 মাইনাস পিওএইচ। ঠিক আছে, আমি কি পেয়ে গেলাম, এই দ্রবণের জন্য পিএইচ এর মান পেয়ে গেলাম। বুঝতে পারছি স্যার? সূত্রগুলো তুলি, এরপর আমরা ম্যাথ দেখবো। এবার আসি বাফার দ্রবণ। ঠিক আছে, বাফার দ্রবণ জিনিসটাকে একটু হালকা বলে নেই, কারণ এটা জ্ঞানমূলকে অনেক বেশি আসে। আমরা নর্মালি কি হয় স্যার, একটা অ্যাসিড দ্রবণে যদি অ্যাসিড বা ক্ষার যোগ করি, দ্রবণের পিএইচ চেঞ্জ হয়ে যায়, তাই না? তাহলে বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার পিএইচ এর কোনো পরিবর্তন ঘটে না। আবার বলতেছি, বাফার দ্রবণ কি? যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার পিএইচ এর কোনো পরিবর্তন ঘটে না, সেটা হচ্ছে কি আমাদের বাফার দ্রবণ। এবার আসি, বাফার দ্রবণ দুই ধরনের হতে পারে। কয় ধরনের স্যার? দুই ধরনের। এক নাম্বার যেটা অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ। ঠিক আছে, অম্লীয় বাফার দ্রবণটা স্যার কিরকম হবে, একটা দুর্বল অ্যাসিড এবং একটা দুর্বল অ্যাসিডের লবণ, সেটা মিলে আমাদের কি উৎপন্ন হয়, অম্লীয় বাফার। সেটা মিলে কি উৎপন্ন হবে, অম্লীয় বাফার। এখন এটা হচ্ছে আমাদের বোঝার জন্য। ফর এক্সাম্পল, দুর্বল অ্যাসিড হিসেবে আমি দিলাম HCOOH, আর দুর্বল অ্যাসিডের লবণ হিসেবে আমি দিলাম HCONA। এই দুইটা যখন একটা পাত্রে থাকবে তখন আমার কি হবে, একটা বাফার দ্রবণ। আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ছাড়া আরো অনেক কিছু হতে পারে। এখন স্যার প্রশ্ন তো আমার এই ফরম্যাটে দেওয়া থাকে না খুব একটা, খুব র্যান্ডমলি এরকম হয়, মানে খুব রেয়ারলি এরকম হয় যে আমাকে অ্যাসিড এবং লবণ একসাথে দিয়ে দিচ্ছে, আমাকে দেওয়া থাকে কি অ্যাসিড এবং ক্ষার। তাহলে আমি কেমনে বুঝবো যে আমার কোশ্চেনের আনসারটা আসলে অম্লীয় বাফার দ্রবণ হবে কিনা? ক্যালকুলেশন ছাড়াও বোঝার উপায় আছে। ঠিক আছে, আসি সেটাই লিখে দিই, চিনার উপায়। উদ্দীপকে অ্যাসিড হবে দুর্বল, উদ্দীপকে অ্যাসিড হবে কি দুর্বল। বিক্রিয়া শেষে ক্ষার শেষ হয়ে যাবে, ক্ষার শেষ হয়ে যাবে, অ্যাসিড বাকি থাকবে। কে বাকি থাকবে? অ্যাসিড বাকি থাকবে। যদি আমরা এরকম হয়, আমি যদি সহজ কথা আর ইজি বলে দিই তোমাদের জন্য, তোমরা যদি কোনোভাবে দেখতে পারো অ্যাসিড যে পাত্রটা আছে সেই অ্যাসিডটা কি দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড কেমনে চেনা যায়? ওই পাত্রে আলফা দেওয়া থাকবে, অথবা কি থাকবে কে, অথবা কি থাকবে COOH, যৌগটার মাঝে COOH। তাহলে অ্যাসিড যদি দুর্বল হয়, শিওর থাকো তোমার যে বাফার দ্রবণটা পাবা সেটা হবে অম্লীয় বাফার দ্রবণ। ঠিক আছে, এবার আসে 2 নাম্বার, ক্ষারীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ। স্যার দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের লবণ মিলে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ উৎপন্ন হয়। দুর্বল ক্ষার যোগ দুর্বল ক্ষারের লবণ, এটা হচ্ছে কি আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ। কি ধরনের দ্রবণ? ক্ষারীয় বাফার দ্রবণ। এটার একটা এক্সাম্পল যদি দিতে চাই উদাহরণ হিসেবে, ধরো আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে আমাদের অ্যামোনিয়াম ফ্লোরাইড, তাহলে এটা কি হবে, আমাদের একটা ক্ষারীয় বাফার দ্রবণ। বুঝতে পারছি? যদি এই দুটাকে একত্রে মিশ্রিত করা হয় তাহলে ক্ষারীয় বাফার দ্রবণ। আচ্ছা, এবার আমার উদ্দীপক দেখে আমি কিভাবে চিনবো আসলে কি ক্ষারীয় বাফার হবে কিনা? চেনার উপায়, আমাদের উদ্দীপকে ক্ষারীয় বাফারের বেলায় অবশ্যই ক্ষার হবে দুর্বল, তাহলে উদ্দীপকে ক্ষার হবে দুর্বল। যদি আমার উদ্দীপকে ক্ষার দুর্বল দেওয়া থাকে, তুমি নিশ্চিত থাকতে পারো বাফারটা হবে ক্ষারীয় বাফার দ্রবণ। ঠিক আছে, বিক্রিয়া শেষে
অ্যাসিড শেষ হয়ে যাবে, অ্যাসিড শেষ হয়ে যাবে, ক্ষার বাকি থাকবে। বিক্রিয়া শেষে অ্যাসিড শেষ হয়ে যাবে, ক্ষার বাকি থাকবে। তাহলে আবার বলতেছি, উদ্দীপকে যদি আমার পাত্রে, যে পাত্রে ক্ষার আছে সেই পাত্রে যদি আলফা অথবা কেবি এরকম কিছু দেওয়া থাকে, তাহলে আমি বুঝবো কি এটা একটা ক্ষারীয় বাফার দ্রবণ। আর ক্ষারীয়, সরি, ক্ষারটা কি দুর্বল, আর ক্ষার যদি দুর্বল হয় তুমি নিশ্চিত থাকতে পারো বাফার দ্রবণটা হবে ক্ষারীয় বাফার দ্রবণ। আচ্ছা, এবার আসি অম্লীয় বাফার দ্রবণ বা ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় সূত্র। অম্লীয় বাফার দ্রবণের পিএইচ, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় সূত্র এটা হচ্ছে পিকেএ প্লাস লগ, উপরে হবে লবণের ঘনমাত্রা, নিচে হবে অ্যাসিডের ঘনমাত্রা। এটা হচ্ছে ফান্ডামেন্টাল সূত্র। আমরা ম্যাথ করার সময় আমরা এটা দিয়ে করবো না, আমরা এটাকে মডিফাই করে এইভাবে লিখতে পারি, পিএইচ সমান সমান পিকে মানে মাইনাস লগ কে, ঠিক আছে, প্লাস লগ, লবণের ঘনমাত্রা না নিয়ে আমি লবণের মূল সংখ্যা নিব। কি নিব? লবণের মূল সংখ্যা, ঠিক আছে, আর নিচে নিব অ্যাসিডের মূল সংখ্যা। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার উপরে লিখলেন ঘনমাত্রা, এখন কেন মূল সংখ্যা? দেখো, এই যে লবণ আর অ্যাসিড তারা একই পাত্রে আছে, তার মানে তাদের আয়তন সেম, দুইটা আয়তন কি হবে, কাটাকাটি চলে যাবে। তখন আমি পাবো উপরে লবণের মূল সংখ্যা, নিচে অ্যাসিডের মূল সংখ্যা। যদি কোনো কারণে আমাদের কে এর মান না দেওয়া থাকে, আমরা বলে রাখি কে সমান সমান হচ্ছে আলফা স্কয়ার সি। কে সমান সমান কত? আলফা স্কয়ার সি, যদি না দেওয়া থাকে বাই এনি চান্স। এবার আসি, এটা সমান সমান কেভিও হইতে পারে, ঠিক আছে, কেভিও আলফা স্কয়ার সি, মানে একই ফর্মুলা দিয়ে আমরা বের করবো আর কি। ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ, সেটা হবে 14 প্লাস, সরাসরি লিখে ফেলতেছি আমি আমি আর ওই ইয়াতে যাচ্ছি না, 14 প্লাস লগ কেবি মাইনাস লগ, উপরে লবণের মূল সংখ্যা, আর নিচে হবে ক্ষারের মূল সংখ্যা। নিচে কার মূল সংখ্যা হবে? ক্ষারের মূল সংখ্যা, ঠিক আছে। ওই যে কেবি যদি না দেওয়া থাকে তাহলে কেবি সমান সমান বের করতে পারবো কোন ফর্মুলা দিয়ে? আলফা স্কয়ার ইন্টু সি। আলফা বিয়োজন মাত্রা, সি কি, যে ঘনমাত্রাটা আমার উদ্দীপকে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি ফর্মুলা। এবার আমরা কিছু কোশ্চেন দেখি।
আচ্ছা, এখানে আমরা একটা কোশ্চেন দিলাম, ঠিক আছে? বাফার দ্রবণ থেকে মোটামুটি এই 2-3 টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে? সেগুলো প্রথম হচ্ছে এ পাত্রের পিএইচ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এ পাত্রের যে দ্রবণ সে হচ্ছে সি ডাবল এইচ, সি ডাবল এইচ অ্যাসিড, সি ডাবল এইচ মানে দুর্বল অ্যাসিড। আবার এখানে আলফা দেওয়া আছে, তাইলে মোট কথা দুর্বল অ্যাসিড একটা দেওয়া আছে, তার পিএইচ বের করতে বলছে, সেটা আমরা বের করবো। ঘ নম্বর কোশ্চেনে বলছে এ এবং বি এর দ্রবণ দ্বয়কে আমি মিশ্রিত যদি করি, মিশ্রণটার প্রকৃতি কিরকম হবে? এটা কি অম্লীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ, বাফার দ্রবণ? বাফার দ্রবণ হলে কোন ধরনের বাফার দ্রবণ, অম্লীয় বাফার নাকি ক্ষারীয় বাফার, সেটা বের করতে হবে। এবং কি পিএইচ নির্ণয় করে সেটা মতামত দিতে হবে যে এটা অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার কি হবে। ও নম্বর যে কোশ্চেনটা বলছে এ আর বি কে আমি যদি মিশ্রিত করি, সেই মিশ্রণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা, এটাই এই টপিকের সবচেয়ে মানে পপুলার কোশ্চেন, যেটা সবচেয়ে বেশি আসে, যে মিশ্রণের পিএইচ এর পরিবর্তন ঘটবে কিনা এটা বিশ্লেষণ করতে বলছে। তো আমরা একে একে আনসার শুরু করি স্যার। মানগুলো আশা করি তোমরা সবাই উঠাই নিছো। আসি, প্রথমে আমরা গ এর আনসার শুরু করি। স্যার, দুর্বল অ্যাসিডের পিএইচ কেমনে যেন বের করে? পিএইচ সমান সমান আমরা জানি মাইনাস লগ আলফা সি অথবা মাইনাস লগ রুট ওভার কে ইন্টু সি। উদ্দীপকে কি দেওয়া আছে? আলফা, তাহলে আমি আলফা সি দিয়ে করবো। মাইনাস লগ আলফা হচ্ছে 10%, 10% মানে 0.01। সি দিছে কত? সি দিছে আমার 0.4। আমি হিসাব নিকাশ করবো পিএইচ এর মান এখানে যত আসে। পিএইচ এর মানটা আসে আমাদের 1.397, এত পিএইচ। এটা কি গেল আমাদের গ নাম্বার কোশ্চেনের আনসার হয়ে গেল, ঠিক আছে? যদি পিএইচ না দিয়ে আমাদের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বলতো তখন কি করতাম স্যার? ওই যে শুধু আলফা সি বের করে ফেলতাম, পিওএইচ বললে 14 থেকে মাইনাস করতাম, আমাদের সূত্রগুলো যেগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমরা করে নিব। এবার আসি ঘ নাম্বার কোশ্চেন। এ আর বি কে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে? একটা অ্যাসিড এবং একটা ক্ষার যখন মিশ্রিত করবো কি হবে? তাদের মাঝে বিক্রিয়া হবে, তাই না? তাহলে CH3 COOH তার সাথে বিক্রিয়া হবে কার? NaOH। এই যে এখানের একটা H, এই যে H আর এই যে OH, তারা মিলে উৎপন্ন করবে পানি। তাহলে বাকি দুটো Na, সেই Na H এর জায়গায় গিয়ে বসবে, তাহলে CH3 COONA। আশা করি বিক্রিয়াটা তোমাদের সমস্যা হবে না। আবার বলতেছি, H আর OH মিলে কি উৎপন্ন করবে? পানি। বাকি যে ধাতুটা আছে সে গিয়ে H এর জায়গায় বসে যাবে। এর সামনে থাকে, এর যদি সামনে থাকতো সামনে, পিছনে থাকে পিছনে, জৈব অ্যাসিড বলে পিছনে থাকে, ঠিক আছে? সেই জায়গায় বসে যাবে, সেটাই হবে আমাদের কি? লবণ। এই যে CH3 COONA এটা কি? লবণ, তাই না? দুর্বল অ্যাসিডের লবণ। এবার আসি, মিশ্রণের প্রকৃতি জানতে হলে আমাকে জানতে হবে আগে কে কতটুকু আছে। বিষয়টা এরকম মনে করো যে মিশ্রণের প্রকৃতি মানে কি, সে তাকে কে কন্ট্রোল করতেছে, ঠিক আছে? ধর দুইজন যুদ্ধ লাগছে, ঠিক আছে? দুইজন যুদ্ধ লাগছে, যুদ্ধের মাঝে যে জয়ী হবে সে কি করবে? এলাকাটা কন্ট্রোল করবে তার মতো করে, তাই না? বিষয়টা অনেকটা সেম। তাহলে এখানে যুদ্ধে কে জয়ী হবে? দুই রাজার মাঝে যার সৈন্য সংখ্যা বেশি, সেম কনসেপ্ট। দুইজনের মূল সংখ্যা বের করবো, যারটা বেশি হবে সে হবে কি? জয়ী, মানে সে বাকি থাকবে, আর যারটা কম সে কি হবে? শেষ হয়ে যাবে, তাই না? তাহলে আমি তার মূল সংখ্যা যদি বের করতে চাই, CH3 COOH এর মূল সংখ্যা n equals to SV, মূল সংখ্যার যে ফর্মুলা ফান্ডামেন্টাল। এখন S কত দেওয়া আছে? S দেওয়া আছে আমাদের 0.4। V হচ্ছে 30 ml, 30 ml কে ভাগ করতে হবে 1000 দ্বারা। কেন ভাগটা করতে হবে? এই ফরম্যাটে লিখলে মিলিলিটারকে লিটারে নেওয়া লাগে, এই জন্য 1000 দিয়ে আমরা ভাগ করা ম্যান্ডাটরি। হিসাব নিকাশ যদি করি আমরা ক্যালকুলেটর চাপে মান পাবো 0.012 মোল। এটা কার মূল সংখ্যা পাইছি? এই যে অ্যাসিডটা আছে তার মূল সংখ্যা। ক্ষারের মূল সংখ্যা এবার আমার লাগবে, সেম প্রসেসে আমি ক্ষারের মূল সংখ্যা বের করবো। তো NaOH এর মূল সংখ্যা n equals to SV। S কত আমাদের? S হচ্ছে 0.3, V হচ্ছে 30, ভাগ করতে হবে 1000 দ্বারা। এটা যদি হিসাব করি পাবো 0.009 মোল। এখন দেখো বাকি হিসাব নিকাশ করে স্যার কিন্তু আগেই বলছিলাম যে দুর্বল সে বাকি থাকবে। এখানে অ্যাসিড কি? দুর্বল। ক্ষার কিন্তু দুর্বল না, না আলফা আছে না আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার, মোটামুটি আমরা সবাই জানি, ঠিক আছে? তাহলে এ যেহেতু দুর্বল, এ কি হবে? বাকি থাকবে। শেষ হবে কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড।
যেটা শেষ হবে তাকে আমি লিখবো আগে, যে বাকি থাকবে তাকে আমি লিখবো কি পরে। এইটা দিকে তাকাই, 1 মোল 1 মোল, তার মানে 1 মোল বিক্রিয়া করে 1 মোলের সাথে। এখান থেকে আমরা লিখতে পারি 1 মোল NaOH equivalents to 1 মোল CH3COOH। কথাটার মানে কি, যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিডের সাথে, CH3COOH এর সাথে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি আসলে 1 মোল আছে? না, সে আছে কতটুকু, এত মোল। সুতরাং 0.009 মোল NaOH equivalents to 1 into 0.009 মোল CH3COOH। যদি হিসাব করি এটা পাবো 1 দ্বারা গুণ করা আর না করা একই কথা, 0.009 মোল CH3COOH। দেখো CH3COOH ছিল কত, 0.012, বিক্রিয়া করছে কত, 0.009, অতিরিক্তটা কি হবে, বাকি থেকে যাবে। সুতরাং CH3COOH বাকি থাকবে কত, যে মানটা ছিল সেটা 0.012 মাইনাস এখানে যেটা বিক্রিয়া করছে 0.009 মোল। হিসাব করলে এটা হবে 0.003 মোল। দেখো আমার যদি পিএইচ নির্ণয় পূর্বক মতামত দাও, মানে পিএইচ নির্ণয় করার কথা না বলতো, এতটুকুর পরে আমি বলতে পারতাম একটা দুর্বল অ্যাসিড বাকি আছে, মানে কি, সুতরাং মিশ্রণটি অম্লীয় বাফার দ্রবণ। ঝামেলা কোথায় হয়েছে, ওই যে একটা লেজ লাগাই দিচ্ছে, কি বের করতে হবে, পিএইচ বের করতে হবে। তো পিএইচ যদি বের করতে হয় আমার লাগবে কি, অম্লীয় বাফার, যেহেতু অম্ল বাকি আছে তার মানে অম্লীয় বাফার, তার পিএইচ এর সূত্রে লবণের ঘনমাত্রা লাগবে, আর কি লাগবে স্যার, আমাদের অ্যাসিডের ঘনমাত্রা বা লবণের মূল সংখ্যা, আমরা যেহেতু মূল সংখ্যা দিয়ে করবো। অ্যাসিডের মূল সংখ্যা এই যে পেয়ে গেছি কত, 0.003, এটা হচ্ছে অ্যাসিডের মূল সংখ্যা। স্যার লবণের মূল সংখ্যা কত, এই যে ক্ষার যতটুকু বিক্রিয়া করছে সেটাই কি লবণের মূল সংখ্যা। তাহলে সুতরাং CH3COO, লবণ কোনটা স্যার, Na, এর মূল সংখ্যা এটা কত হবে, এই যে কতটুকু বিক্রিয়া করছে NaOH, 0.009 মোল, ঠিক আছে, এটাই কি আমাদের লবণের মূল সংখ্যা। স্যার উপরের অংশটা মুছে ফেলতেছি, আশা করি আপনারা তুলে ফেলছেন অলরেডি। এবার আসি, সুতরাং পিএইচ সমান সমান -log K + log, উপরে লবণের মূল সংখ্যা, এখানে লবণ কোনটা, লবণ হচ্ছে CH3COONA, আর অ্যাসিড হচ্ছে আমাদের CH3COOH, তার মূল সংখ্যা -log। স্যার কে এর মান কি আমার উদ্দীপকে দেওয়া আছে, দেখো তো কে এর মান কিন্তু আমার উদ্দীপকে দেওয়া নাই। তাহলে কে এর সমান সমান হচ্ছে α² C প্লাস log, লবণের মূল সংখ্যা হচ্ছে 0.009, আর অ্যাসিডের মূল সংখ্যা কত, অ্যাসিডের মূল সংখ্যা হচ্ছে 0.003 মাইনাস log, আলফা মানে হচ্ছে আমাদের এখানে 0.1 তার উপরে স্কয়ার ইন্টু সি হচ্ছে আমাদের শুরুতে যে ঘনমাত্রা দেওয়া ছিল 0.4, সেখান থেকে আমি পাবো আর log 0.009 ডিভাইডেড বাই 0.003। এখান থেকে আমি হিসাব করি কত আসে মানটা। আমি হিসাব করে মানটা পাইলাম 2.87। স্যার পিএইচ এর মান যদি 7 এর থেকে কম হয় সেটা কোন ধরনের দ্রবণ হয়, অম্লীয় দ্রবণ। আর যেহেতু এটা দুর্বল অ্যাসিড এবং আমার লবণ বাকি আছে তার মানে এটা কি অম্লীয় বাফার দ্রবণ। সুতরাং মিশ্রণটি অম্লীয় বাফার দ্রবণ, সুতরাং মিশ্রণটি কি অম্লীয় বাফার দ্রবণ। বুঝতে পারছো বিষয়টা? এবার আসি লাস্ট যে কোশ্চেনটা 1 নাম্বার, সেটাতে যাই। আমার ভয়ের পরিবর্তে অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করতে পারে আর কি।
আমাকে বলা হয়েছে এ আর বি এর মিশ্রণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে মিশ্রণের পিএইচ এর কোনো পরিবর্তন ঘটবে কিনা। তাহলে ওই CH3COOH বাকি যে আছে এই অংশটা কি হবে আমাদের আগে থেকে সেম। আচ্ছা আমি পুরোটা করে দেখাচ্ছি আবার। CH3COOH যোগ NaOH, এই যে এইচ এবং OH মিলে উৎপন্ন করবে পানি, আর এখানে হবে CH3COONA। তারপরে কাজ কি ছিল, অ্যাসিডের মূল সংখ্যা বের করা। CH3COOH এর মূল সংখ্যা n equals to SV, S ছিল 0.4, এটা ছিল 30 ভাগ হচ্ছে 1000, তারপরে আমরা পাইছিলাম 0.012 মোল। এটা পাইছিলাম কি অ্যাসিডের মূল সংখ্যা। এরপর ক্ষারের মূল সংখ্যা বের করা লাগতো, তাহলে NaOH এর মূল সংখ্যা এটাও কি n equals to SV, S ছিল 0.3, V হচ্ছে 30 ভাগ হচ্ছে 1000, আমি পাইছিলাম 0.009 মোল। হুবহু আগেরটার মতোই, কোনো পার্থক্য নাই প্রসেসে। এবার কি ওই যে উদ্দীপক থেকে, সরি উদ্দীপক বলতেছি, বিক্রিয়া থেকে 1 মোল NaOH যেটা শক্তিশালী মানে যেটা দুর্বল না সেটা হবে আগে, তাহলে 1 মোল NaOH ইকুইভ্যালেন্স টু 1 মোল CH3COOH। সুতরাং 0.009 মোল NaOH হিসাব যদি করি 1 দ্বারা গুণ করলে একই মান থাকবে, তো 0.009 মোল CH3COOH। সুতরাং CH3COOH বাকি থাকবে, সে কি হবে বাকি থাকবে, কত থেকে মাইনাস করবো, হচ্ছে 0.012 মাইনাস 0.009, এত মোল হিসাব করে এটা আসবে 0.003 মোল। এতটুকু লেখার পর দেখো দুর্বল অ্যাসিড বাকি আছে আর এখানে লবণ তো উৎপন্ন হচ্ছে, তারা তো একই পাত্রে আছে তাই না। তাহলে এখন আমি লিখে দিতে পারবো, যেহেতু আমার পিএইচ দরকার নাই, মানে পিএইচ জানতে চাই নাই, সুতরাং মিশ্রণটি অম্লীয় রাসায়নিক দ্রবণ। এতটুকু লিখতে পারলে আমাদের 2 মার্ক স্যার নিশ্চিত হয়ে গেল। এখন বাকি 2 মার্ক কিভাবে পাবো, বাকি 2 মার্কের জন্য আমাদের ওই যে এটার মেকানিজম ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ কিভাবে মানে ঠিক কি কারণে, ঠিক আছে, এখানে আমি অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ চেঞ্জ হবে না সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তো আসি, এটা এখানে আমাদের দ্রবণে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাসিড আর হচ্ছে কি লবণ। অ্যাসিড মানে যে বাকি আছে সে, তাহলে CH3COOH এটা বাকি আছে, আর কে বাকি আছে, লবণটা যেটা বাকি আছে তার সাথে লবণ, সে বিয়োজিত হয়ে পানিতে উৎপন্ন করবে CH3COO মাইনাস তার সাথে H প্লাস, এটা পানিতে বিয়োজিত হয়ে উৎপন্ন করবে CH3COO মাইনাস তার সাথে Na প্লাস। দেখো আমি যখন একটা অ্যাসিড যোগ করব, অ্যাসিড কেমনে চিনি স্যার, অ্যাসিডে কি থাকে, অ্যাসিডে থাকে হাইড্রোজেন, অ্যাসিডে কি থাকে হাইড্রোজেন, হাইড্রোজেনে মূলত কি করে বিক্রিয়াটা করে। তো অ্যাসিড যোগ করা মানে আসলে কাকে যোগ করা, হাইড্রোজেনকে যোগ করা। আমি যখন একটা হাইড্রোজেন এই পাত্রে মানে অ্যাসিডকে এই পাত্রে আনবো, সে পজিটিভ হাইড্রোজেনের পজিটিভ আয়ন নেগেটিভ আয়নের সাথে বিক্রিয়া করবে, তাহলে আমি এই যে টান দিয়ে নিলাম, নেগেটিভ আয়নের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে CH3COOH পজিটিভ নেগেটিভ। CH3COOH যে যৌগটা এটা এখানে আগে থেকে ছিল না স্যার, যখনই একটা যৌগ আগে থেকে থাকে তখন সাইড ব্র্যাকেট হিসেবে আমরা লিখে দিব অআয়নিত। কি হবে অআয়নিত, অর্থাৎ এই যৌগটা পানিতে আয়ন ফর্মে যাবে না, বা বোঝার জন্য এভাবে মনে রাখতে পারো যে সে পানিতে দ্রবীভূত হবে না, অদক্ষেপ আকারে তলানি পড়ে যাবে আর কি, এরকম বিষয় একটা। তো এটা কি হবে অআয়নিত, কোনটা যেটা উৎপন্ন হবে এটা যদি আগে থেকে থাকে, ঠিক আছে, এবং এরকম একটা আমরা পাবো অলওয়েজ। এটা গেল কি অ্যাসিড যোগ করার ফলাফল। এবার আসি আমি যখন ক্ষার যোগ করব, ক্ষার মানে কি আসলে OH মাইনাস তাই না, এই যে OH মাইনাস আমি যখন যোগ করলাম, সেই OH মাইনাস কি করবে আমাদের H প্লাসের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সে উৎপন্ন করবে পানি, সে কি উৎপন্ন করবে পানি। এবার এই কথাটাই আমি বাংলা ভাষায় লিখব, ঠিক আছে, উপরের অংশটা আমি মুছে ফেললাম। ঠিক আছে, এই কথাটাকে আমি টান দিয়ে উপরে নিয়ে যাচ্ছি, এটাকে আমি এখন বাংলা ভাষায় লিখে দেবো। তাহলে প্রথমে যেহেতু অ্যাসিড যোগ করছি, তাহলে উক্ত মিশ্রণে সামান্য অ্যাসিড, অ্যাসিড মানে কি, অ্যাসিড মানে হচ্ছে H প্লাস, তাহলে অর্থাৎ H প্লাস যোগ করলে পজিটিভ কার সাথে বিক্রিয়া করছে, নেগেটিভের সাথে বিক্রিয়া করছে, তা মিশ্রণের
CH3 COO মাইনাস এর সাথে বিক্রিয়া করে CH3 COOH উৎপন্ন করে, তাই না? CH3 COOH উৎপন্ন করে। আর কি সেটা কি বিয়োজিত হয় পানিতে? না, যা অআয়নিত অবস্থায় থেকে যায়। এটা গেল কি অ্যাসিড যোগ করার ফলে কি হয়েছে সেইটাও লিখলাম। আমি তো ক্ষারও যোগ করছি, তাই না? তাহলে আবার ক্ষারের ব্যাখ্যাটা দিব। তাহলে আবার উক্ত মিশ্রণে সামান্য ক্ষার, ক্ষার মানে কি আসলে OH মাইনাস, অর্থাৎ OH মাইনাস যোগ করলে তা মিশ্রণের কার সাথে বিক্রিয়া করে? H প্লাসের সাথে করছে না? তা মিশ্রণের H প্লাসের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এরপর একটু এক্সট্রা কথা আছে, কেন H প্লাস যদি চলে যায় তার মানে তো অ্যাসিডিক ধর্ম কমে গেছে, তাহলে তো পিএইচ চেঞ্জ হয়ে যাবে। তাহলে H প্লাসের মান কি করতে হবে? ঠিক রাখতে হবে। যেখানে H প্লাস চলে যাচ্ছে তার বিপরীতে, মানে সহজ কথা, যে এই জায়গাটায় পানি উৎপন্ন হচ্ছে সেখানে বাম পাশে কোন যৌগটা আছে দেখতে হবে। এই যৌগটা তখন কি করবে? সম্মুখ বিক্রিয়া দিবে। তাহলে তখন এটার বাম পাশে কোনটা আছে? CH3COOH না? তখন CH3COOH সম্মুখ বিক্রিয়া দেয়, ফলে পিএইচ অপরিবর্তিত থাকে। এই যে আমাদের ব্যাখ্যা শেষ। যদি আমাদের অ্যাসিড বা ক্ষার দুইটা না বলে শুধু অ্যাসিড বলতো তাহলে অ্যাসিডের ব্যাখ্যাটা দিতাম, যদি শুধু ক্ষার বলতো ক্ষারের ব্যাখ্যাটা দিতাম। আর এখানে সবসময় মনে রাখবা, একটা হবে যেটা বাকি আছে বিক্রিয়া শেষে সেটা, আর একটা হবে কি লবণ। লবণ কেমনে চিনবো? ওই যে তীর চিহ্নের ডান পাশে পানির সাথে যেটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, ওইটাই কি লবণ। ঠিক আছে, তাহলে ক্ষারীয় বাফারের জন্য সেম ভাবে হবে, আমরা করব। তাহলে আপনারা প্র্যাকটিস করেন, কোনো সমস্যা থাকলে স্যারকে জানাবেন।